লোন ক্লাসিফিকেশন অ্যান্ড প্রভিশনিং এর বিআরপিটি 15 নম্বর সার্কুলারের সর্বশেষ ক্লাসিফিকেশন অ্যান্ড প্রভিশনিং এর মাস্টার সার্কুলারটা এসেছে, যেখানে সার্কুলারটা প্রকাশিত হয়েছে গত 27 নভেম্বর 2024-এ। তার আগে বিআরপিটি সার্কুলার নাম্বার 14 নম্বরে ছিল। বিআরপিটি সার্কুলার নাম্বার 3 ছিল সবার জন্য, যেখানে হচ্ছে সিএমএসএমই এন্ড আদার দেন সিএমএসএমই এন্ড এগ্রি কাস্টমারদের জন্য। এই সার্কুলারে মূলত বর্তমান সার্কুলারটা বলবৎ আছে, যেখানে হচ্ছে ক্লাসিফিকেশনের সর্বশেষ আপডেটগুলো দেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী হচ্ছে ক্লাসিফাইড লোন, আনক্লাসিফাইড লোন তৈরি করা হচ্ছে। সেখানে কন্টিনিউয়াস লোন আমরা যদি দেখতে পাই একদম স্পেসিফিকলি, কন্টিনিউয়াস লোনে হচ্ছে এসএমএ হবে 2 মাস, অর্থাৎ না, তার আগে ওভারডিউটা যদি আমরা বলে থাকি, ওভারডিউ সংখ্যায় বলা হচ্ছে যে কোনো লোন কন্টিনিউয়াস এবং ডিমান্ড লোনের ক্ষেত্রে তার পরে এক্সপায়ারির পরের দিন থেকে সেগুলো ওভারডিউ হিসেবে ট্রিট হবে। বাট টার্ম লোনগুলা বিআরপিডি লাস্ট সার্কুলারে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 6 মাস পর্যন্ত তাদেরকে ওভারডিউ ট্রিট করা হবে না, তারপর থেকে ওভারডিউ ট্রিট করা হবে ফিক্সড টার্ম লোনগুলোর ক্ষেত্রে। কন্টিনিউয়াস লোনের ক্ষেত্রে এখানে 2 মাস পর্যন্ত এসএমএ পিরিয়ড রাখা হয়েছে এবং তারপর থেকে 3 মাস থেকে 9 মাস পর্যন্ত এসএস। ঠিক এখানেই অ্যাকচুয়ালি বিরাট একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাই বিআরপিটি সার্কুলার লাস্ট সার্কুলার 15-তে এই কারেকশনটা এনেছে। এখানে আগে আমরা বর্তমানে আমরা যেটা করে আসছি সেটা হচ্ছে 3 থেকে 6 মাস পর্যন্ত এসএস ডিফল্ট হিসেবে দেখাচ্ছি, অর্থাৎ নন পারফর্মিং লোন এসএস ডিফল্ট না হিসেবে দেখাচ্ছি, নন পারফর্মিং লোন হবে না। তারপর 6 থেকে 9 পর্যন্ত সেটা হচ্ছে নন পারফর্মিং লোন হিসেবে ট্রিট হবে, এনপিএল, নন পারফর্মিং লোন, ডিফল্ট লোন, যাই বলি না কেন। আর তারপরে হচ্ছে ডিএফ, তারপরে বিএল, অর্থাৎ 9 থেকে 12 মাস ডিএফ হিসেবে ট্রিট হবে, 12 মাস উর্ধে গেলে বিএল হিসেবে ট্রিট হবে। একইভাবে ডিমান্ড লোনগুলোও সেইভাবেই দেখানো হচ্ছে। ফিক্সড টার্ম লোনগুলোর ক্ষেত্রে একটু আলাদা, সেখানে বলা হচ্ছে কি 6 মাস পর্যন্ত হচ্ছে তাকে 6 মাস পরবর্তী সময়গুলোতে তাকে হচ্ছে ওভারডিউ ট্রিট করা হবে, যেখানে এসএমএ ট্রিট করার জন্য আরও বেশি 2 মাস তাকে টাইম দিয়ে 8 মাস পর্যন্ত করা হয়েছে। আর এসএসটাও তো শুরু হবে হচ্ছে 9 থেকে 15, যেখানে এসএস নন ডিফল্ট হচ্ছে 9 থেকে 12 এবং ডিফল্ট ট্রিট করা হবে 12 থেকে 15, 15 থেকে 18 ডিএফ এবং 18 প্লাস হচ্ছে বিএল। এইবার আর তার আগে আমাদের সিএমএসএমই কাস্টমারদের জন্য বিআরপিটি সার্কুলার নাম্বার 16, যেটা 21/7/2020-এ পাবলিশ করা হয়েছে, সেটা ফলো করা হতো এবং শর্ট টার্ম এগ্রিকালচারের কাস্টমারদের জন্য পালন করা হতো বিআরপিটি সার্কুলার 14-তে, যেটা পাবলিশ করা হয়েছে, যেটা 23/9/2012-তে পাবলিশ করা হয়েছে। বাট ঠিক এখন যে বিআরপিটি সার্কুলার 15-তে এসে বলা হচ্ছে যে এখন আর লার্জ লোন, সিএমএসএমই, এগ্রির জন্য আলাদাভাবে ক্লাসিফিকেশন করা হবে না। এখানে বিআরপিডি সার্কুলার 15-তে একটু নিচে গেলেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেই দিছে অবজেক্টিভ ক্রাইটেরিয়াতে ফর অল ক্যাটাগরিজ অফ লোনস, সব ধরনের লোনের জন্যই বিআরপিডি সার্কুলার 15-তে আলাদাভাবে একইভাবে ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে। এবার আসি বিআরপিডি সার্কুলার 15 নিয়ে বিস্তারিত আলোচনায়। বিআরপিটি সার্কুলার 15টা পাবলিশ হয়েছে 27 নভেম্বর 2014-তে। আর এই সার্কুলারের কোন রেফার করা হচ্ছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে। 2012 সালের যে মাস্টার সার্কুলারটা আমরা ফলো করেছি সেটাও 14 নম্বর সার্কুলার। তারপরে অ্যামেন্ড এসেছে কিছু সংযোজন বিয়োজন হয়েছে। বিআরপিটি সার্কুলার 15-তে বা লেটেস্ট সার্কুলার যেটা, এই সার্কুলারটা কিন্তু তা বলে রাখা ভালো, এই সার্কুলারটা বলবৎ হবে 2025-এর এপ্রিল থেকে। সেটা এই সার্কুলারের একদম সর্বশেষ নাম্বারে বলে দেওয়া হয়েছে, দি সার্কুলার উইল কাম ইনটু ফোর্স ফ্রম 1 এপ্রিল 2025। এই সার্কুলারে মেজর কি টার্মস এবং ইন ডিটেলস নিয়ে আলোচনা করছি এখন। সেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এই সার্কুলারটা কেন প্রয়োজন ছিল তার একটা জাস্টিফিকেশন দেওয়া হয়েছে।
সেখানে ঠিক বলা হচ্ছে যে বর্তমানে ইকোনমিক সাইকেল, গ্লোবাল ডাইনামিক্স, বরোয়ার্স রিস্ক প্রোফাইল, ওভার টাইম এবং ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের উপর ভিত্তি করে নন পারফর্মিং লোন এবং পারফর্মিং লোনকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য, ডিফাইন করার জন্য এই সার্কুলারটা তৈরি করা হয়েছে। এই সার্কুলার একটা অন্যতম ভিশন হচ্ছে 2027 সালের মধ্যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড IFRS 9 এর সাথে আমাদের বাংলাদেশ ব্যাংক অ্যাকোমোডেট হতে যাচ্ছে। সেই ভিশন নিয়ে এই সার্কুলারটা করা হয়েছে। অর্থাৎ আমাদের যে ক্লাসিফিকেশনটাকে সেম মডেলে নিয়ে আসা, প্রত্যেকটা সেগমেন্টকে আলাদাভাবে ট্রিট করা, এসএসকে এসএস হিসেবে ট্রিট করা, নন ডিফল্ট এইভাবে আলাদাভাবে না করে এই ধরনের মডেলটাকে আগের থেকেই মানে এটার সাথে কোঅপারেট করার জন্য বা এটার সাথে একই রকমভাবে চলার জন্য এই এফআরএস যেটা 2027-এ ফাইনালি লঞ্চ হবে বা ফাইনালি অ্যাকমপ্লিশড হবে, তার আগেই হচ্ছে প্রস্তুতিমূলক একটা ব্যবস্থাই হচ্ছে এই বিআরপিটি সার্কুলার 15। এখানে বলা হচ্ছে এক্সপেক্টেড ক্রেডিট লস একটা ম্যাথোডোলজি যেটা হচ্ছে প্রভিশনিং সিস্টেমে জন্য। এই প্রভিশনিং সিস্টেমটা নিয়ে আমরা ক্লাসিফিকেশনের ঠিক পরের পার্টেই প্রভিশনাসি, এটা হচ্ছে ফার্স্ট পার্টের লেকচার, পরের পার্টের লেকচার হচ্ছে প্রভিশনিং নিয়ে আলোচনা করবে। এই IFRS 9 যেটা 2027-এ চালু হবে, সেটাতে বলা হচ্ছে যে এখানে আমরা কনসিডারিং করব পাস্ট ইভেন্ট, কারেন্ট কন্ডিশন এবং ফিউচার ফরকাস্ট নিয়ে ক্রেডিট রিস্কের। এবার 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে IFRS সার্কুলারটা হচ্ছে লোন ক্লাসিফিকেশন এবং প্রভিশনিং রিকোয়ারমেন্টের বেস্ট প্র্যাকটিস, ইন্টারন্যাশনালি বেস্ট প্র্যাকটিস, এটাকে একটা জাস্টিফাই করা হচ্ছে যে কেন এটার সাথে এটাকেই ফলো করতে যাচ্ছে। এবার আসি আলোচনার অন্যতম একটা কি পয়েন্টে, যেখানে হচ্ছে লোন এবং অ্যাডভান্সের যে ক্যাটাগরিগুলো রয়েছে, 4টা ক্যাটাগরি তার আলোচনায়। অর্থাৎ আমরা যে ক্লাসিফিকেশনগুলো করছি সেগুলা কোন লোনগুলাকে কিভাবে ক্লাসিফিকেশন করছি সেটার আলোচনায়। আমরা সাধারণত জানি যে আমাদের লোন হয়ে থাকে সাধারণত 4 ধরনের। যেই 4 ধরনের লোন এখানে ব্রড লাইনে বলা হচ্ছে কন্টিনিউয়াস লোন, ডিমান্ড লোন, ফিক্সড টার্ম লোন এবং শর্ট টার্ম এগ্রিকালচারাল লোন। কন্টিনিউয়াস লোন বলতে 2টা জিনিসই আমরা বুঝি, যদিও এর মডিফিকেশন থাকতে পারে, ভ্যারাইটিস থাকতে পারে, তবে আমরা জেনারেলি প্র্যাকটিস বাংলাদেশ পার্সপেক্টিভে কন্টিনিউয়াস লোন 2 ধরনের, একটা হচ্ছে ক্যাশ ক্রেডিট এবং অপরটি হচ্ছে ওভারড্রাফট। আর এই ওভারড্রাফট বলতে আমাদের ব্যাংকিং প্র্যাকটিসে বলা হচ্ছে যে ওডি জেনারেল, ওকে, ওডি জেনারেল হিসেবে বলা হচ্ছে। ডিমান্ড লোন আবার 4 ধরনের এখানে বলা হচ্ছে, যদিও এর সাথেও কিছু ডিমান্ড লোন যায়, এসটিএল যায়, এগুলোর সাথে ইনার ডিফারেন্ট টাইপস বলতে পারেন। সেখানে হচ্ছে পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্সিং, তারপর পেমেন্ট এগেন্সট ডকুমেন্ট, ফরেন বিল পারচেস, ইন্ডিয়ান বিল পারচেস। এই বিল পারচেসটাকে আমরা ব্যাংকিং সেক্টরে আমরা বলে থাকি হচ্ছে এলডিপিপি অথবা এফডিপিপি শর্ট টার্মে বলে থাকি, যেটা এক ধরনের ফ্যাক্টরিং বলা যেতে পারে, যে রিসিভেবলকে শর্ট টার্ম আমি একটা ফাইন্যান্সিং করছি, তার রিসিভেবলের প্রপার ডকুমেন্টেশন করে। আর পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্সিং হচ্ছে আবার 2 ধরনের, অর্থাৎ ইম্পোর্ট পরবর্তী ফাইন্যান্সিং, যেটা দেওয়া হতে পারে LIM, লোন এগেইনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজ, আর আরেকটা হতে পারে LTR, লোন এগেইনস্ট ট্রান্সফিট, যেটা হচ্ছে পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্সিং এর মধ্যে হয়ে থাকে। ফিক্সড টার্ম লোন আমরা সকলে জানি যে ফিক্সড টার্ম লোন হচ্ছে ইনস্টলমেন্ট বেসিস, যেটা বলা হচ্ছে সেটা ইনস্টলমেন্ট বেসিস থাকবে, সেটা লং টার্ম হতে পারে, শর্ট টার্ম হতে পারে। শর্ট টার্ম এগ্রিকালচার স্পেসিফাই করে দেওয়া হচ্ছে যে এটা রিপেবল হবে 12 মাসের মধ্যে। আমরা এখন যাচ্ছি মূল বেসিসের উপর যে লোন ক্লাসিফিকেশনটা করা হচ্ছে, সেই বেসিস 2 ধরনের। সেই বেসিসটা হচ্ছে অবজেক্টিভ ক্রাইটেরিয়া
এবং এবং একটু নিচে আসি দেখাচ্ছি, দুই ধরনের, একটা হচ্ছে অবজেক্টিভ ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ জাজমেন্ট। এই যে কোয়ালিটেটিভ জাজমেন্ট, লোন ক্লাসিফিকেশনের বেসিস হচ্ছে দুইটা। অবজেক্টিভ ক্রাইটেরিয়া আবার লোনটাকে কিছু সেগমেন্টে আলাদা করে আলোচনা করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ওভারডিউ জিনিসটা কি, ক্লাসিফিকেশনের সিএলটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে এবং তার টাইম পিরিয়ড। তো ওভারডিউতে বলা হচ্ছে, ওভারডিউ হচ্ছে এমন যে লোনের ক্ষেত্রে এমন একটা বিষয় যে ফলোয়িং ডে থেকে, অর্থাৎ যেদিন এক্সপায়ারিং হবে তার পরের দিন থেকে হচ্ছে আমরা লোনকে ওভারডিউ হিসেবে ট্রিট করব। তবে ফোর্স লোন ব্যতীত, ফোর্স লোন যেদিন ক্রিয়েট হয় সেদিন থেকে সে ওভারডিউ হিসেবে ট্রিটেড হয়। এখানে আমি যেহেতু শর্ট করে দেখাচ্ছি, তাই আমি খুব কি পয়েন্টগুলোতে আলোচনা করছি। বলা হচ্ছে যে অ্যামাউন্ট অফ আনপেড ইনস্টলমেন্ট উইল বি ট্রিটেড অ্যাজ ওভারডিউ ফ্রম দ্য ফলোয়িং ডে অফ দ্য ডিউ ডেট। অর্থাৎ ইনস্টলমেন্ট বা ক্ষেত্রে টার্ম লোনের ক্ষেত্রে যে ইনস্টলমেন্টটা ডিউ হয়ে যাবে তার ফলোয়িং ডে, তার পরের দিন থেকেই সেটা হচ্ছে ওভারডিউ হিসেবে ট্রিট হবে। আর এই ওভারডিউ হওয়ার পর থেকেই অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশনের কাজ শুরু হয়, অর্থাৎ ক্লাসিফিকেশনটা করাই হয় ওভারডিউ লোনগুলোকে। কেননা আনক্লাসিফাইড লোন সেটা তো আনক্লাসিফাইড, সেটা তো মানে কোনো টাইম পিরিয়ড নাই, সেটা ভালো স্ট্যান্ডার্ড, আনক্লাসিফাইড স্ট্যান্ডার্ড হিসেবে থাকে। ক্লাসিফিকেশন লোনগুলোকে আবার আমরা 7 রকম ভাগে, এইবার লেটেস্ট 7টা ভাগে ভাগ পেয়েছি। ঠিক আগে দেখেন এখানে ছিল কয়টা, 4টা ভাগ ছিল, এসএমএ, এসএস, ডিএফ আর বিএল। এইবার এটাকে 7টা ভাগে ভাগ করছে, ঠিক আরো মোর স্পেসিফাই করার জন্য। সেই 7টা ভাগের মধ্যে টাইম পিরিয়ডের উপর ডিপেন্ড করে 7টা ভাগ করা হয়েছে। আর এই 7টা ভাগই হচ্ছে কি, যে কোনো, অর্থাৎ আমরা একটু আগে যে দেখলাম যে লোনের ক্যাটাগরিগুলো, সেই ক্যাটাগরি সবগুলোর ক্ষেত্রে সেম ভাবেই ট্রিটেড হবে। অর্থাৎ আগে যেখানে ফিক্সড টার্ম লোনের জন্য আলাদা এসএমএ টাইম ছিল, এসএস টাইম ছিল, ডিমান্ড লোনের ক্ষেত্রে আলাদা ছিল, কন্টিনিউয়াস লোনের ক্ষেত্রে আলাদা ছিল, কিন্তু এবার সেটাকে সমান করে দিয়েছে। সেটাই দেখি আমরা নিচে। ক্লাসিফাইড লোনগুলোকে টাইম পিরিয়ডের উপর ভিত্তি করে, অর্থাৎ ওভারডিউর পরে যে সময়টা থাকবে সেই সময়ের উপর ভিত্তি করে এখানে আমাদের আনক্লাসিফাইড ক্লাসিফাইড করা হয়েছে। একটা লোন ওভারডিউ হয়ে গেল, এখন সেটাকে কি পর্যায়ে আছে, কত মাস ধরে সে ওভারডিউ পর্যায়ে আছে। যদি সে কোনো ওভারডিউ নো পাস্ট ডিউ অর ওভারডিউ থাকে, তাহলে এটা স্টেডি জিরো, আগে যেটাকে শুধু এসটিডি বা স্ট্যান্ডার্ড হিসেবে ট্রিটেড হতো, এটা এইবার বলা হচ্ছে এসটিডি জিরো। একদিন থেকে 1 মাস, অর্থাৎ ওভারডিউ হয়েছে কালকে থেকে, আজকে ওভারডিউ হয়েছে, আজকে এক্সপায়ার হয়েছে, কালকে থেকে ওভারডিউ, এই কালকে থেকে আগামী 1 মাস পর্যন্ত সেটাকে এসটিডি 1 হিসেবে ট্রিট হবে। 1 মাস থেকে পরবর্তী 2 মাস পর্যন্ত এসটিডি 2 হিসেবে ট্রিট হবে। 2 মাস থেকে পরবর্তী 3 মাস পর্যন্ত এসএমএ হিসেবে ট্রিট হবে। এবং এই 3 মাস পর্যন্ত অ্যাকচুয়ালি একটা লোন সে আনক্লাসিফাইড গুড হিসেবে ট্রিটেড হবে, তারপরের থেকে অ্যাকচুয়ালি ক্লাসিফাইড হবে। আগে যে জিনিসটাতে, এখানে ঠিক একটা ডিফারেন্ট চেঞ্জ এনেছে এই এসএস এর ডেফিনিশনে। এসএসটা বা সাব স্ট্যান্ডার্ড হিসেবে ক্লাসিফাই আমরা যেটা ধরি, এখানে নিচের 3টাই হচ্ছে ক্লাসিফাইড লোন, এসএস, ডিএফ, বিএল, 3টাই ক্লাসিফাইড লোন। এবং এই ক্লাসিফাইড লোনের আগে এসএসসি ডেফিনেশনটা একটু ডিফারেন্ট ছিল আগে, এখন বর্তমানে নতুন সার্কুলার বলা হচ্ছে 3 মাস থেকে 6 মাস হিসেবে এসএস থাকবে। কিন্তু আগে বলা হয়েছিল এরকম যে এই 6 মাসের 3 মাস থেকে 9 মাস পর্যন্ত হচ্ছে এসএস থাকবে, তবে 3 থেকে 6 মাস পর্যন্ত সে এসএস নন ডিফল্ট থাকবে, কিন্তু আর 6 থেকে 9 পর্যন্ত হচ্ছে এসএস ডিফল্ট হয়ে যাবে, অর্থাৎ মাঝামাঝি সময় থেকে 2টা ভাগ হয়ে গেছে। কিন্তু এইবার বলা হচ্ছে কি, সেটাকে একদম স্পেসিফাই করে 3 মাস কমিয়ে আনা হয়েছে, সেখানে 3 থেকে 6 মাস পর্যন্ত সে এসএস হিসেবে ক্লাসিফাইড লোন হিসেবে ট্রিট হবে, তারপর 6 থেকে 12 ডিএফ হিসেবে ট্রিট হবে, তারপর 12 মাসের ঊর্ধ্বে বিএল হিসেবে বা ব্যাড লোন হিসেবে ট্রিট হবে। এখানে 3টার পুনরূপটা ঠিক এরকম যে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, তারপরে এসএস সাব স্ট্যান্ডার্ড, ডিএফ মানে হচ্ছে ডাউটফুল এবং বিএল মানে
প্যাড অ্যান্ড লস। এটা গেল আমাদের অবজেক্টিভ ক্রাইটেরিয়া। যেহেতু আমাদের এই বেসিস হচ্ছে ক্লাসিফিকেশনটা, আপনি যে ক্লাসিফাইটা যে বেসিস উপর করা হচ্ছে সেটা দুই রকম, একটা হচ্ছে অবজেক্টিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ জাজমেন্ট। এখন আমরা কোয়ালিটেটিভ জাজমেন্টটা দেখব। অ্যাকচুয়ালি কোয়ালিটিভ জাজমেন্টটা হচ্ছে কোয়ালিটেটিভ কিছু গুণের উপর ভিত্তি করে, বিজনেসের কন্ডিশনের উপর ভিত্তি করে এটাকে আবার সেমভাবে সেম টাইপসের মতো করে আবার এখানে আলাদাভাবে ডিফাইন করা হয়েছে। SMA, সার্ভিস, SS, DF, BL নামে আলাদাভাবে আবার এটাকে ডিফাইন করা হচ্ছে। এই কোয়ালিটেটিভ জাজমেন্টে SMA কে বলা হচ্ছে, বা স্পেশাল মেনশন অ্যাকাউন্টকে বলা হচ্ছে যে তার হঠাৎ করে ওকেশনাল কোনো সমস্যা হলো, তারপরে তার হঠাৎ করে প্রফিট কমে গেল, হতেই পারে যে কোনো বিজনেসের হঠাৎ করে প্রফিট কমে যেতে পারে, পলিটিক্যাল আনরেস্টের কারণে হতে পারে, তার ফ্যামিলিগত সমস্যার কারণে হতে পারে, বিভিন্ন সমস্যার কারণে হতে পারে। তখন সে হচ্ছে লোনগুলোকে রেগুলার করতে চাচ্ছে না বা রিপেমেন্ট করছে না, তখন আমরা সেগুলোকে SMA হিসেবে ট্রিট করি। তাছাড়া আরও কি হতে পারে, ইন্টারনাল কমপ্লায়েন্স মেনটেন করছে না, কোম্পানিগুলো বা প্রতিষ্ঠান ইন্টারনাল কমপ্লায়েন্স মেনটেন করছে না, সে এডুকেট বলছে ফেলিয়ার টু মেনটেন এডুকেট অ্যান্ড এনফোর্সেবল ডকুমেন্টেশন করতে পারছে না, পুয়ার কন্ট্রোল ওভার কোলাটারালের উপর তার কোনো নিয়ন্ত্রণ নাই, সে কোলাটারাল যেটা দিচ্ছে সেটা কোনো, যে জমি দিয়েছে বাড়ি দিয়েছে সেটা কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে গেছে, এরকম কিছু হতে পারে। এই কোয়ালিটিভ জাজমেন্টের উপরে কি হতে পারে যে লোনটাকে এইভাবে SMA হিসেবে ট্রিটেড হতে পারে। জেনারেলি যদিও আমরা সব অবজেক্টিভ ক্রাইটেরিয়ার উপরেই করি, কিন্তু এটাও আমাদের একটা আলাদাভাবে দেখার বিষয়। তবে এই থিমটা আর হচ্ছে আপনার ICRS এর থিমটা প্রায় সেম, সেখানে কোয়ালিটিভ কোয়ান্টিটিভ আছে, এখানে কোয়ালিটিভ কোয়ান্টিটিভ আছে। তারপর SSA বলা হচ্ছে বা সার্ভিস স্ট্যান্ডার্ড বলা হচ্ছে যে রিকারেন্ট ওভারড্রন হচ্ছে, মানে সে খুব পুনঃ পুনঃ টাকা উত্তোলন করে নিয়ে যাচ্ছে, লো অ্যাকাউন্ট টার্নওভার, তার টার্নওভার ভালো না, অ্যাকাউন্টের টার্নওভার ভালো না, খারাপ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যাচ্ছে, প্রফিট কমে যাচ্ছে, তার ম্যানেজমেন্ট খুবই দুর্বল, তার ম্যানেজমেন্টের লোকদের মধ্যে ইন্টিগ্রিটির সমস্যা, ম্যানেজমেন্ট লোকদের মধ্যে কনফ্লিক্ট হতে পারে, এরকম কিছু হতে পারে। ইন্টারনাল অডিটে লেক অফ এক্সটার্নাল অডিট হচ্ছে না, এক্সটার্নাল অডিট করতে দিচ্ছে না তার ইন্টারনাল কোনো সমস্যার কারণে। তাছাড়া এখানে তার হচ্ছে অ্যাসেট বলছে রিকোয়ার্ড দ্য অ্যাসেট উইদাউট দ্য টাইপস অফ এডুকেট ডকুমেন্টেশন। তার অ্যাসেটের প্রপার ডকুমেন্টেশন যদি না থাকে তাহলেও কিন্তু আমাদের সেখানে আমরা সেটাকে অ্যাসেট হিসেবে, সে আমাদের কিছু ডিড দিছে, এই ডিডের মধ্যে কিছু মানে মেইন ডিড দেয় না, কিংবা SR টোকেন বা একটা কোলাটারালের পূর্ণাঙ্গ ডকুমেন্টেশনটা সে করতে ব্যর্থ হয়েছে এক কথায়। তারপর DF এর ক্ষেত্রে আরেকটু সিভিয়ার পর্যায়ে SSC থেকে, সেখানে বলছে সে কি করছে, পার্মানেন্ট ওভারড্রন করতেছে, মানে সে বেশি ওভারড্রন করে সে পার্মানেন্টলি নিজেকে ব্লক করে দিচ্ছে ইন্ডাস্ট্রি থেকে। তার ইন্ডাস্ট্রির পুয়ার আর্নিংস রয়েছে, অর্থাৎ লস মার্কেটে চলে গেছে, এখন তার রেগুলার লস হচ্ছে, তার ম্যানেজমেন্টের ইন্টিগ্রিটির মধ্যে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে, ম্যানেজমেন্টের মধ্যে বিরাট কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে, এরকম হতে পারে। তারপরে এই সিচুয়েশনগুলো হতে পারে, অর্থাৎ সে অলরেডি এখানে লস পজিশনে আছে এবং তার বিজনেসের কন্ডিশন খুবই বাজে অবস্থা, লিকুইডিটি ক্রাইসিসে ভুগতেছে, তার প্রোডাকশন করতে পারতেছে না, এরকম হতে পারে। জাস্ট কোনো কারণে আগের প্রফিটের উপর বেস করে DF পর্যায়ে সে ঠিকই আছে, BL পর্যায়ে গিয়ে সে কি হচ্ছে অপারেশনাল লসে পড়ে গেছে। এখন তার প্রোডাকশন কস্টের থেকে, যেখানে একটা কথা বলেছে ক্যাশ ফ্লো লেস দেন প্রোডাকশন কস্ট, অর্থাৎ তার যে প্রোডাকশন করতেছে তার চেয়ে বিক্রি কম হচ্ছে, বিক্রি কম হওয়ার কারণে সেই হচ্ছে প্রোডাকশন কস্ট বেড়ে গেছে, অপারেশন কস্ট বেড়ে গেছে, কিন্তু সেই অনুপাতে তার সেলস প্রফিট তো আসা দূরে করে সেলসই হচ্ছে না। এটা হতে পারে যে হঠাৎ করে একটা টেকনোলজি ডেভেলপ হয়ে গেছে, সে টেকনোলজি অবসোলেন্সে পড়ে গেছে, অনেক হাই লস পড়ে গেছে, সেই লসগুলো টেনে উঠাতে পারতেছে না, তার কিছু মানি লন্ডারিং হয়ে গেছে, তার এখান থেকে ডিরেক্টরদের বা কোনোভাবে মানি লন্ডারিং হয়ে গেছে, ডিরেক্টররা টাকা কোনোভাবে বাইপাস করে ফেলছে,
তারপরে বলা হচ্ছে যে আমরা এই ক্লাসিফাইড লোনগুলোকে কিভাবে ফাইনালাইজ করব, অর্থাৎ কিভাবে এটাকে ক্লাসিফাইড লোনটাকে কিভাবে নন পারফর্মিং লোন হিসেবে ট্রিট করব। দেখেন এখানে বলা হচ্ছে ফাইনাল ক্লাসিফিকেশন উইল বি কোর্স 1, মানে এই যে আমি যেই ক্লাসিফাইনটাই করি, যে এখানে যদি আমি অবজেক্টিভ করি অথবা কোয়ালিটেটিভ করি, দুইটা তো জাজমেন্ট বলা হয়েছে, এই দুইটার মধ্যে যেটা খারাপ সেটাকে আমি ফাইনালি গ্রহণ করব। আবার বলা হচ্ছে কি এই ক্লাসিফাইড লোনগুলা এসএস, ডিএফ এবং বিএল থেকেই তারা কি নন পারফর্মিং লোন হিসেবে ট্রিটেড হবে। আচ্ছা, এবারে এই ক্লাসিফাইড লোনগুলো ইমপ্রুভমেন্টের সতর্কতা বলতে পারেন, সেই হিসেবে আমরা কিভাবে সতর্ক থাকবো এবং কিভাবে প্রিভেন্টিভ মেজার নেওয়া যেতে পারে। সেখানে সেকেন্ড পয়েন্টটাতে বলা হচ্ছে যে উইথ অ্যাপ্রোপ্রিয়েট জাস্টিফিকেশন প্রেজেন্টেড বাই দ্য ব্রাঞ্চ, অর্থাৎ এই লোনগুলো কি পর্যায়ে আছে সেটা কোয়ালিটেটিভ এবং অবজেক্টিভ ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে অ্যাপ্রোপ্রিয়েট জাস্টিফিকেশন দেবে ব্রাঞ্চ। ব্রাঞ্চই কিন্তু অ্যাকচুয়ালি কাস্টমারের সাথে ডিল করতেছে, সে কিন্তু কোয়ালিটির জাজমেন্টটা সেই ভালো করতে পারবে। কারণ অন্যান্য সেগমেন্ট ব্যাংকের অন্যান্য অডিট বলেন, সিআরএম বলেন, বিজনেস বলেন, ক্যাট বলেন, তারা ডকুমেন্টেশন চেক করতেছে, রিস্ক ফ্যাক্টর দেখতেছে, বাট তারা কিন্তু কাস্টমারের সাথে ডিরেক্ট হ্যান্ডলিং করছে না, যার কারণে সে কোয়ালিটির জাজমেন্টটা তার দ্বারা হচ্ছে না। সেই জন্য এই কাস্টমারের সাথে কাস্টমারকে পুরোপুরি চিনে বুঝে ব্রাঞ্চকেই এটা এনশিওর করতে হবে। তারপরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, বলছে ইফ এ লোন ইজ ক্লাসিফাইড ডিউরিং বাংলাদেশ ব্যাংকস ইন্সপেকশন, যে বাংলাদেশ ব্যাংক যদি ইন্সপেকশনে ক্লাসিফাইড করে দেয় অন দ্য বেসিস অফ কোয়ালিটির জাজমেন্ট, যে কোয়ালিটিভ যে কথাগুলো আমরা আলোচনা করলাম সেগুলোর মধ্যে যদি বাংলাদেশ ব্যাংক এটাকে ক্লাসিফাই করে দেয়, তাহলে কি করবে না, ইট ক্যান নট বি ক্লাসিফাইড উইদাউট দি কনসেন্ট অফ কনসার্ন ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ ব্যাংক ইন্সপেকশন অফ ব্যাংকিং ইন্সপেকশন অফ বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংক যদি তাকে ডিসকোয়ালিফাই করে দেয়, তাকে যদি অ্যাসেস হিসেবে ট্রিট করে, ক্লাসিফাইড হিসেবে ট্রিট করে, তাহলে অন্য কোনো ওই ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া, বাংলাদেশ ব্যাংকের ওই ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া কোনো অথরিটি তাকে নন ক্লাসিফাইড বা রেগুলার করতে পারবে না। অ্যাকাউন্টিং টু অফ দ্য ইন্টারেস্ট অফ ক্লাসিফাইড লোন, অর্থাৎ ক্লাসিফাইড লোনের ইন্টারেস্টগুলো কী হবে সেই বিষয়ে একটা স্পেসিফিক ধারণা দেওয়া হয়েছে। যখন এই এসএস থেকে ক্লাসিফাই হতে শুরু করে, এসএস, ডিএফ, বিল তিনটাই ক্লাসিফাইড লোনগুলোকে স্পেসিফাই বলে দিয়েছে যে তার ওই লোন অ্যাকাউন্টের বা তার অন্য কোনো অ্যাকাউন্টে ইন্টারেস্টটা জমা হবে না, ইন্টারেস্টটা জমা হবে কোথায়, ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে। ব্রাঞ্চে একটা ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট থাকবে এবং সেই ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে জমা হবে। এবং এটাকে নিয়ে পুরো আলোচনা করা হচ্ছে। এনি লোন অর অ্যাডভান্স ইজ ক্লাসিফাইড অ্যাজ বিএল, চার্জিং অফ ইন্টারেস্ট ইন দ্য সেম অ্যাকাউন্ট উইল বি সিজড, সেটা বন্ধ করে দেওয়া হবে, সেখানে ইন্টারেস্টটা ঢুকবে না। আর এখানে দ্বিতীয় পয়েন্টে বলছে আনরিয়েলাইজ ইন্টারেস্টে কি হবে, ক্রেডিটেড টু দ্য ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট, ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে সেটা ক্রেডিট করা হবে। আর ডি নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইন্টারেস্ট দাস চার্জ ইন দ্য লোন অ্যাকাউন্ট হ্যাজ টু বি প্রিজার্ভ ইন দ্য ইন্টারেস্ট সাসপেন্স, ওই ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে রাখার জন্যই ব্রাঞ্চ বা ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে। এই ছিল আমাদের লোন ক্লাসিফিকেশন প্রভিশনিং মাস্টার সার্কুলার উপরে পার্ট 1-এর লেকচার। আর পার্ট 2-তে প্রভিশনিংয়ের লেকচার উপরটা গুরুত্ব দেওয়া করা হবে, যেহেতু দুইটা এক লেকচারে করা যাচ্ছে না, তাই ক্লাসিফিকেশন লোনটা আজকে আলোচনা করা হলো। তো দ্যাটস অফ মাই আলোচনা, প্রেজেন্টেশন আর ডিসকাশন। তো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। থ্যাংক ইউ।